হ্যাঁ ওকে, তো দেখুন সাইলাস মার্নার থেকে হচ্ছে আজকে ফার্স্ট কোশ্চেনটা, হাউ ডাজ দ্য চাইল্ড অ্যারাইভ অ্যাট মার্নার্স কোয়ার্টার, তো যে বাচ্চাটা মানে এপি সে কিভাবে মার্নারের যে কুড়েঘর মানে সে যেখানে থাকতো ওখানে আসে। এটা হচ্ছে দেখুন বোধহয় স্টাডি গাইড নাকি মেইন বই, এক্স্যাক্টলি মনে নাই কোনটা। এটার 14 নম্বর কোশ্চেন, আপনি কি পেয়েছেন এটা? জি স্যার। ওকে, তো কি বলছে যে গডফ্রেকাস মেরিস মলিফারেন সিক্রেটলি, যে গডফ্রেকাস সে কি করে মলিফারেনকে লুকিয়ে বিয়ে করে আর কি। শি হ্যাজ গিভেন বার্থ টু এ চাইল্ড বাই হিম, যার ফলে কি হয় মানে সেই মলিফারেনের একটা বাচ্চা মানে জন্ম হয় আর কি। হি টেলস হার ইন এ ফিট অফ প্যাশন দ্যাট হি উড রেদার ডাই দ্যান অ্যাকনলেজ হার অ্যাজ হিজ ওয়াইফ। ওকে, সুতরাং মানে এক কথায় ওই যে গডফ্রেকাস সে তখন মলিকে বলে যে আমি তো তোমাকে স্ত্রী হিসেবে কখনোই মেনে নেব না, দরকার হয় মারা যাব। So she is heading into Raveloe on New Year's Eve with her mind on revenge, carrying her child in her arms. সুতরাং এই যে মলিফারেন ও আবার একটু জেদি টাইপের মহিলা, সুতরাং সে কি করে ওই যে বাচ্চাটা আর কি, ওকে মানে সদ্য বাচ্চা সে এপির কথা বলেছে তাকে নিয়ে সে রিভেঞ্জ নেওয়ার জন্য তার স্বামী যেখানে থাকে রেভেলো ওখানে আসে আর কি। এরপর বলছে যে আচ্ছা এখানে নিউ ইয়ার্স ইভ বলতে খ্রিস্টানরা যে মানে ক্রিস্টমাসের দিন উদযাপন করে অমনটা, এটা বলছে শি ইন্টারেস্ট টু রিভেঞ্জ হারসেলফ অন গডফ্রে বাই অ্যাপিয়ারিং এট দ্য ড্যান্স এন্ড রিভিলিং টু এ স্কয়ার ক্যাট দ্যাট শি ইজ দ্য ওয়াইফ অফ হিজ এল্ডেস্ট সন। এবং এই মলি ফেরেন তার উদ্দেশ্য ছিল কোনটা, যে হচ্ছে সে এই যে আছে খ্রিস্টমাসের দিনে যে অনুষ্ঠান হচ্ছে এইখানে আসবে এবং এসে হচ্ছে এই গডফ্রে ক্যাসের যে বাবা স্কয়ার ক্যাশ মানে তার কাছে বলবে যে আমি হচ্ছে তোমার সবচেয়ে বড় ছেলের ওয়াইফ, তোমার মানে বড় ছেলে যে আর কি সেই যে গডফ্রে ক্যাশ সে আমাকে লুকিয়ে বিয়ে করছে কিন্তু আমাকে এখন স্ত্রী হিসেবে সে মেনে নিতে চায় না, এই দেখো তার একটা বাচ্চা আর কি। মানে এই কথাটা সে সবার কাছে রিভিল করবে, এটাই হচ্ছে এই যে মলিফারেন তার উদ্দেশ্য। এরপর বলা হয়েছে কথা, হ্যাঁ যে মলি সেটস আউট ফ্রম হার টাউন বেথ আর্লি ইন দা মর্নিং বাট শি ইজ গেটিং লেট ফর স্নো। ওকে, তো মলি তার বাড়ি থেকে মানে তার বাড়িটা কোথায়, বেথার্লিতে, তো এখান থেকে সে খুব সকালে রওনা হয় সেই রেভেলোতে যাওয়ার উদ্দেশ্যে, বাট মানে প্রতিমধ্যে হয়তো তুষার বৃষ্টি হচ্ছিল এই জন্য তার আসতে একটু দেরি হয়ে যায়, মানে আবহাওয়া ভালো ছিল না, ব্যাড ওয়েদার ছিল। শি হ্যাজ লস্ট এ লট অফ টাইম এন্ড বিগিনস টু ফিল টু টায়ার টু গো অন, সুতরাং সে কি হয় অনেক সময় ওখানে তার চলে যায়, যার ফলে সে অনেকটা ক্লান্ত হয়ে যায় আর কি। তাছাড়া একটা বাচ্চাকে নিয়ে আসাও মানে খুব সহজ কাজ না। এরপর বলছে টু কমফোর্ট হার শি টেকস দ্য লাস্ট রিমেন্যান্ট অফ হার আফিম। আচ্ছা আফিম হচ্ছে এটা হচ্ছে কি বলে ওটাকে যে মাদক টাইপের, ওকে, হুইচ শি হ্যাড উইথ হার এন্ড কন্টিনিউস হার জার্নি। তো একটু নিজেকে সবল করার জন্য সেই মলিফারেন সে কি করে একটু আফিম খায় এবং এতে সে নিজেকে মানে তার জার্নিটা যেন আরো ভালো মতো করতে পারবে, একটু সবল হওয়ার জন্য সেই আফিমটা নেয়। হ্যাভিং ওয়াকড সাম মোর ডিস্টেন্স, আর কিছু দূর হাইটে যাওয়ার পরে শি বিগিনস টু ফিল ড্রজি, তার জন্য ঘুম ঘুম মানে সে আফিমের যে ঘোর ঘোর চলে আসছে আফিম খেলে বা এক কথা নেশাজাতীয় দ্রব্য খেলে যেমন হয় মানুষের মধ্যে ওরকমটা তার ভাব মানে ওরকম একটা ফিল চলে আসছে তার। দা আফিম, হ্যাঁ, যে the আফিম begins to work, ওই আফিমটা কাজ করতে আরম্ভ করছে, it increases her weakness, এই আফিমটা তার দুর্বলতা আরো বাড়িয়ে দিয়েছে, মানে সে চেয়েছে এটা খেয়ে একটু সবল হতে, বাট তার দুর্বলতা আরো বেড়ে গেছে। she sits down under a hedge and falls asleep, সে কি মানে ছোট একটা এই খুঁড়ে ঘর টাইপের ওখানে হচ্ছে বসে পড়ে এবং ওখানে সে শুয়েও পড়ে সেই ইসের ঘরে আর কি, আফিম খাওয়ার যে ঘর। The child cries mommy but the mother is in a state of unconsciousness, তো ওই বাচ্চা মানে একটি সে মামা বলে কান্না করতেছিল কিন্তু তার মা তো পুরা সেন্সলেস হয়ে আছে বা আনকনসিয়াসনেস হয়ে আছে আর কি। ওকে, মানে সে সম্পূর্ণ অচেতন হয়ে গেছে সেই ইসে আফিমের ঘরে। It seems a light in the distance coming from Marna's quarters where Silas stands unconscious in one of his feet. ওকে, তো হচ্ছে একটু দূর থেকে একটু আলো আসতেছিল এবং আলোটা ছিল সাইলাসের কুড়ে ঘর থেকে এবং সাইলাস ওখানে আনকনসিয়াস হয়ে বসেছিল, কারণ কি তার হচ্ছে যে অর্থগুলো ছিল এগুলা কোনো একজন ব্যক্তি চুরি করে নিয়ে গেছে। এরপর বলছে দ্য চাইল্ড ফলোজ দ্য লাইট, ওই বাচ্চাটি আলোর দিকে আগাতে থাকেন। ফাইন্ড দ্য ডোর ওপেন এন্ড এন্টার দ্য করেছে এবং সে দেখে যে ওই ঘরের কুড়ে ঘরের দরজাটা খোলা, এটা কিন্তু সাইলাসের ঘরের দরজা এবং সে ওখানে ঢুকে যায়। দ্য ওয়েভার হ্যাজ সেট এ কোট ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার টু ড্রাই এন্ড দ্য বেবি হু ইজ অ্যাকুস্টমেটেড টু ফাইন্ডিং হার ওন ওয়ে ইভেন at her own young age takes it for a blanket, wraps herself within it and falls asleep। কি বলছে এই যে মানে সেই সাইলাস সে যে জামা কাপড় গুলো তৈরি করে রাখে আর কি বা মানে এক কথা সে তাঁতের কাজ করে, তো ওখানে যে তাঁতের তৈরি করা যে কাপড় গুলো ছিল ওই বাচ্চাটা সেই কাপড় দিয়ে নিজেকে আবৃত করে, মানে সে বাচ্চা ছিল বাট
এতটুকু বুদ্ধি তার ছিল আর কি। সুতরাং সে কি করে ওগুলো দিয়ে নিজেকে জড়িয়ে রাখে এবং সে ওখানে ঘুমিয়ে পড়ে আর কি। মানে দেখবেন বাচ্চা কাচ্চাদেরকে যদি একটু মানে ওম দেয়া যায়, মানে একটু কমফোর্ট দেওয়া যায়, তাহলে তারা খুব সহজে ঘুমিয়ে যায়। তো এপ্পির অবস্থা এরকম ছিল। এভাবে হচ্ছে এপ্পি সাইলাসের কুটিরে আসে। ওকে, মানে তার মা, এপ্পির যে মা আর কি, সেই মলিফারেন, সে চাচ্ছিল তার মানে বাচ্চার বা তার নিজের স্বীকৃতিটা আনতে তার স্বামীর কাছ থেকে, বাট তার স্বামী তো তাকে প্রত্যাখ্যান করেছে। এমনকি এটাও বলছিল যে আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেবো না, বরঞ্চ আমি মারা যাবো। তো এই জন্য সেই এই যে এপ্পির যে মা আর কি মলিফারেন, সে তার এলাকা যে ওখান থেকে সে রেবেলের উদ্দেশ্যে আসতেছিল। তার উদ্দেশ্য ছিল সেই খ্রিস্টমাসের যে ইভের দিন আর কি, এই দিনে সে এই স্কয়ার কাশের কাছে এটা সে রিভিল করবে যে আপনার বড় ছেলে হচ্ছে আমাকে মানে প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছে এবং হচ্ছে আমাদের একটা বাচ্চা হয়েছে, বাট সে এখন আমাকে মানতেছে না। তো আসার পথে মানে তার একটু দেরি হয়ে যায় এবং আবহাওয়া খারাপ ছিল, সো সে অনেকটা যখন ক্লান্ত হয়ে যায় একটু আফিম নেয় এবং এতে সে তার মধ্যে একটা তন্দ্রাচ্ছন্ন বা তন্দ্রালু ভাব চলে আসে। একটা পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। ওই সময় হচ্ছে যে বাচ্চা সে কান্নাকাটি করে, দেন সে একটু আলো দেখে, ওই আলোটা আসতেছিল সাইলাসের কুটির থেকে, সে ওইদিকে হামাগুড়ি দিয়ে আগায় এবং ওখানে সে ঘুমিয়ে থাকে। এভাবেই সাইলাসের কুটিরে এই যে এপি বাচ্চাটা সে চলে আসে। এটা নিয়ে কোনো সমস্যা? না স্যার। ওকে, তাহলে এর পরেরটা দেখুন। এর পরেরটা হচ্ছে হুম যে হোয়াট ইজ গডফ্রেস আর্গুমেন্ট ফর অ্যাডপ্টিং এপি, মানে গডফ্রে কাস, এপির যে বাবা, সে এপি কে অ্যাডপ্ট বা বাগদত্তা হিসেবে নেয়ার জন্য, বাগদত্তা না ঠিক, যে মানে পালিত কন্যা হিসেবে নেয়ার জন্য কোন কোন যুক্তিগুলো দেখায় আর কি। তো দেখুন এখানে কি বলছে, গডফ্রে সিক্রেটলি মেরিড মলি, গডফ্রে সে মলিকে লুকিয়ে বিয়ে করেছিল। হু গেভ বার্থ টু এ চাইল্ড, যেখানে একটা বাচ্চার জন্ম দেয় এপি, আফটার দ্য ডেথ অফ মলি ইন দ্য সোনো। সুতরাং যখন সে মলি সোনো বা সেই তুষার ঝড়ে পড়ে মারা যায়, একটা মানে ইসের উপর, বরফের উপরে পা পড়ে তার পাটা পিছলে যায় এবং সে মারা যায়। দ্য চাইল্ড ওয়েন্ট টু সাইলাস করেছে। এরপরে তার যে মানে যে ছোট বাচ্চাটা, কিছু বলতেছে কিনা না, ওই যে ছোট বাচ্চারা, সে তখন সাইলাসের যে কুটির ওখানে চলে যায় হামাগুড়ি দিয়ে, মানে আস্তে আস্তে। বলছে সাইলাস অ্যাডপ্টেড দ্য চাইল্ড উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট দ্যাট গডফ্রে ওয়াজ দ্য বায়োলজিক্যাল ফাদার অফ এপি। সাইলাস সে আসলে এগুলো জানতো না যে ওই বাচ্চাটার মা বাবাকে। ওকে, সেজন্য বলছে সে কোনো কিছু না জেনেই যে এপির বায়োলজিক্যাল বা জন্মদাতা পিতাকে আর কি, বা এক কথা তার জন্মদাতাকে আর কি, এটা না জেনেই সে বাচ্চাটাকে অ্যাডপ্ট করে বা লালন পালন করে তুলতে আরম্ভ করে, কারণ ওই বাচ্চাটা তার কুটিরে গিয়েছে। Also Godfrey instead of claiming the child married Nancy who produced a child that died in infancy। তো গডফ্রে সে তো সে মলিকে বিয়েই করে নাই, বরঞ্চ সে নেন্সি নামের একজনকে বিয়ে করছে এবং বিয়ের কিছুদিন পর তাদের একটা বাচ্চা হয়। আনফরচুনেটলি সে ওই সময় মারা যায়, মানে শৈশবে বাচ্চাটা মারা যায়। গডফ্রে ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট হি ওয়ান্টেড টু অ্যাডপ্ট এ চাইল্ড, এবং গডফ্রের জন্য অনেক হতাশ ছিল আর কি। সো সে একটা বাচ্চা ই করতে চাচ্ছিল আর কি, কি বলে ওটাকে, অ্যাডপ্ট করতে চাচ্ছিল। ওকে, বা মানে পোষ্য কন্যা বা পোষ্য পালিত কন্যা হিসেবে অ্যাকসেপ্ট করা এমনটা। বাট নেন্সি অপোজ দ্য আইডিয়া অফ অ্যাডপ্টিং এজার, কিন্তু নেন্সি এটাকে মেনে নিতে চাচ্ছিল না। মানে সে এক কথা দেখবেন এটা অনেক মহিলার মধ্যে হয় যে আমার বাচ্চা না, বাট আমি কেন তাকে পালতে যাবো বা লালন পালন করবো, স্বাভাবিক। তো এরপর বলছে when he confessed that এপি was his biological child, Nancy agreed to adopt her। তো যখন সেই যে গডফ্রেকা, সে যখন তার যে বর্তমান স্ত্রী নেন্সির কাছে বলে যে ওই আমি যাকে অ্যাডপ্ট করতে চাচ্ছি সে সত্যিকার অর্থে সে হচ্ছে আমার জন্ম, মানে আমি তাকে জন্ম দিয়েছি আর কি। ওকে, বা আমার যে একটা সিক্রেট বিয়ে ছিল, সেই সিক্রেট বিয়ের মাধ্যমে হচ্ছে ও জন্মগ্রহণ করছিল আর কি। তো এরপরে এই যে যে নেন্সি, সে তাকে মানে সেই এপিকে অ্যাডপ্ট করতে রাজি হয়। গডফ্রে attempts to broach the subject of adopting এপি in a number of ways। গডফ্রে কি করে, মানে এপিকে অ্যাডপ্ট নেওয়ার জন্য বা মানে লালন পালন করবার জন্য অনেক ই করে, চেষ্টা করে আর কি। ফার্স্ট হি apologizes for Dunstan and says that one of his family members did Silas wrong by robbing his money। যেমন এখানে সে হচ্ছে একবার গিয়ে এই ডানস্টানের পক্ষ থেকে ক্ষমা চায়, মানে এমনটা বলে আর কি যে আমার পরিবারের একজনই হচ্ছে, মানে আমার যে ছোট ভাই আর কি, ওকে, যে ডানস্টান কাছ আর কি, সেই হচ্ছে তোমার মানে স্কয়ার সাইলাসের কাছে গিয়ে সেই যে এপ্পির যে বাবা আর কি, সত্যিকার অর্থে যে বাবা আর কি, সেই গডফ্রেকা, সে গিয়ে বলে যে তোমার যে অর্থগুলো হারিয়ে গেছে সেগুলো আমার পরিবারের একজন নিছে, সুতরাং আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর কি। He feels it his duty to make amends for his brother's crime and wants to do something for Silas। এমনকি সে এটাও বলে যেহেতু আমার ভাই চুরি করছে, সো আমি চাই তোমাকে একটা ক্ষতিপূরণ দিতে আর কি, মানে তোমার জমানো অর্থ যে তোমার ভাই চুরি করে নিয়ে গেছে, সো আমি এখন তোমাকে ক্ষতিপূরণ হিসেবে কিছু দিতে চাই। গডফ্রে then points out that Silas is getting older and will probably want to stop ওয়ার্কিং সোন। এছাড়া গডফ্রে আরো বলে যে তুমি তো অনেক, মানে তোমার তো বয়স হয়ে গেছে, সুতরাং তুমি আর অল্প কিছুদিন পরে কাজ বাজ করতে পারবে না, সুতরাং তুমি তখন মানে
নিজের খাবার দাবার ব্যবস্থাটা কিভাবে করবা। তো তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি এবং তুমি এর বিনিময়ে কি করবে, আমাকে ওই যে এফপি আছে এফপি কে আমার কাছে লালন পালন করতে দিয়ে দিবে। এরপর বলছে হি অলসো সেজ দ্যাট দ্য মানি অন দ্য টেবল উইল নট লাস্ট ভেরি লং। এছাড়া তোমার মানে এই শির উপর টেবিলের উপর যে অর্থগুলো আছে এগুলো আর বেশি দিন থাকবে না। মানে এক কথা বলতেছি যে তোমার আর্থিক অবস্থা ভালো না, সুতরাং আমি তোমাকে হেল্প করতে চাই, তুমি যদি আমার থেকে হেল্প নাও এবং এর বিনিময়ে তুমি আমাকে এফপি কে আমার হাতে তুলে দিবে আর কি, যে আমার মানে যাকে আমি জন্ম দিয়েছি আর কি, জন্ম দেওয়া বলতে যে হচ্ছে আমার মানে আমার মেয়ে সত্যিকার অর্থেই। এরপরে বলা হয়েছে যে কোনটা কোথায় ছিলাম, হ্যাঁ, যে when this approaches well, কিন্তু যখন এই সমস্ত কথাবার্তা কোনো কাজে আসে না, Godfrey states plainly that Silas has done a great deal for AP during the last 16 years and now he has relieved himself of the burden by allowing them to take the charge of AP whom they want to make a lady of her. Okay, এরপরে আবার সাইলাস মানে যখন ওই সমস্ত কথাবার্তা বলছে যে আমি তোমাকে টাকা পয়সা দেবো তুমি আমাকে এপি কে দিয়ে দাও, বাট এটা যখন রাজি না হয় তখন হচ্ছে সাইলাসকে সে আবার এইটা বলে, আচ্ছা ঠিক আছে তুমি তো এত বছর যাবত তাকে লালন পালন করছো, এখন তোমার অনেক মানে কষ্ট হয়ে গেছে, সুতরাং তুমি যদি চাও তাহলে এখন এপিকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে ভালো মতো লালন পালন করে বড় করে তুলবো আর কি। ওকে, মানে এক কথায় তাহলে তোমার আর এত ঝুট ঝামেলা হবে না। কি বলতেছে, হুম, ওকে, কোথায় ছিলাম জাস্ট, হ্যাঁ, এরপর বলছে মার্নার ইজ ক্রাশড, বাট মার্নার মানে কোনো কিছু সরে না, সেতে এক কথা তার মন খারাপ হয় আর কি, এন্ড টেলস হিম টু আস্ক এপি হোয়াট শি ওয়ান্টস, এবং সে তখন একটা পর্যায়ে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি গিয়ে পারলে আপনি যাকে মেয়ে বলতেছেন আপনি তার কাছে জিজ্ঞেস করুন, সে যদি আপনার সাথে যেতে রাজি হয় সমস্যা নেই, তাহলে আমি তাকে যেতে দিব। এরপর বলছে এপি পোলাইটলি বাট ফার্মলি ডিক্লাইন্স দ্য অফার, কিন্তু এপির কাছে যখন ওই এপির যে সত্যিকার অর্থে বাবা সেই গডফ্রে কাছে গিয়ে বলে যে তুমি মানে তুমি হচ্ছে আমার সত্যিকার অর্থে মেয়ে, সুতরাং আমি তোমাকে এখন আমার কাছে নিয়ে যেতে চাই আর কি, লালন পালন করতে চাই, বাট এপি সে এটা মানে করতে রাজি হয় না, বা সে এক কথায় সাইলাস যদিও তার জন্মদাতা পিতা না, কিন্তু সাইলাসের প্রতি তার একটা ভালোবাসার জন্ম নিছে। ওকে, এই জন্য হচ্ছে সে সাইলাসকে ছেড়ে যেতে চাচ্ছিল না। গডফ্রে ফাইনালি রিভিলস দ্যাট এপি ইজ দা হিজ বায়োলজিক্যাল চাইল্ড। এরপরে গডফ্রে সে সবার সামনে রিভিল করে একেবারে স্পেশালি সাইলাসের কাছে যে এপি হচ্ছে তারই জন্মদাতা, মানে এপির যে জন্মদাতা পিতা সেই হচ্ছে সেই গডফ্রে কাছে আর কি। ওকে, তো এভাবেই হচ্ছে এই গডফ্রেকে সে এফপি কে অ্যাডপ্ট নেওয়ার চেষ্টা করেছিল। ফার্স্টে তাকে অর্থ সম্পদ অফার করে সাইলাসকে, এরপরে বলে যে তোমার বয়স হয়ে গেছে সুতরাং তুমি অনেক লালন পালন করছো, এখন আমাদেরকে দিয়ে দাও আর কি, আমরা তাকে ভালো মতো লালন পালন করবো। এই পয়েন্টগুলো দেখে সে এফপি কে অ্যাডপ্ট করতে চায়, বাট এফপি সে রাজি হয় না। এমনকি সাইলাস মার্নারের কাছে যখন বলা হয় তখন সাইলাস মার্নার বলে, আচ্ছা ঠিক আছে এফপি যেটা বলে ওটাই হবে আর কি, বাট এফপির কাছে গিয়ে যখন বলা হয় দেন এফপি বলে যে না আমি মানে সেই সাইলাসকে ছেড়ে এখান থেকে যে যাবো না আর কি। এটা কি বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো, জি ভাইয়া আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরেরটা দেখুন, এরপরে হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাইয়া, এটা ভালো করে খেয়াল রাখি যে ডিসক্রাইব সাইলাস অবসেশন উইথ মানি, মানে অর্থের প্রতি সাইলাসের লোভ ছিল কেমন, বা সে অর্থকে কেমন মানে ই করতো, যে ধারণ করতো আর কি, বা এক কথা অর্থের প্রতি তার লোভটা কেমন ছিল। তো কি বলছে, when Silas came to the village of Raveloe he was obsessed with money। সাইলাস যখন রেভেলো গ্রামে ফার্স্ট টাইম আসে অর্থের প্রতি তার অনেক লোভ ছিল বা আকাঙ্ক্ষা ছিল। his first commission upon arriving at Raveloe was to create table linen for Mrs. Osgood। সে ফার্স্ট যখন এখানে আসে তখন সে কোন কাজগুলো করতো, মিসেস অসগডের মানে তার টেবিলের আমরা সেখানে যে টেবিল ম্যাট থাকে ওইরকম সে কিছু তৈরি করে দিচ্ছে, যেহেতু সে তা সেই ইসের কাপড়ের বা তাঁতের কাজ জানতো, সুতরাং সে যখন ফার্স্ট টাইম এখানে আসে তখন সে ওই এটা ওটা তৈরি করে দিত লোকজনদের সেই সুতার মাধ্যমে। হি ওয়ার্কড এট দ্য জব ফার ইনটু দ্য নাইট, সে রাতের পর রাত মানে অনেক দীর্ঘ রাত পর্যন্ত সে ওই কাজগুলো করতে, এখন তার অনেক টাকার লোভ ছিল। হচ্ছে ইনসেন্সিবলি হোপিং টু ফিনিশ দ্য লিলেন সুনার দ্যাট শি এক্সপেক্টেড, যাতে করে অ্যাটলিস্ট তার মালকিন মানে সাপোজ সে তার মালকিন যদি বলে আমাকে আগামীকালকে দিবা, ও চেষ্টা করতো সাইলেন্স চেষ্টা করতো আজকের মধ্যে এটা বানাই দিতে, যাতে তার মালিক খুশি হয় বা তার মালকিন খুশি এবং তাকে কিছু আরো এক্সট্রা দেয়। মিসেস অসগর্স পেইড, তো বলছে মিসেস অসগর্স পেইড হিম উইথ 5 গোল্ড গিনিস, এ সাম উইথ মাস হায়ার দ্যান অ্যাজ এনি হি হ্যাড আর্নড এট দ্য লুম অফ ইন ল্যান্টার্ন ইয়ার। তো ল্যান্টার্ন ইয়ারে থাকা অবস্থায় সে যে যতগুলো এনজয় করছিল আর কি, মানে এনজয় করার সে যতগুলো আর কি পেয়েছিল ওকে, বা যতগুলো ইনকাম করতো তার সাথে আরো বেশি ইনকাম করতে আরম্ভ করে যখন সে র্যাবেলাতে আসে। স্পেশালি এখানে বলা হয়েছে মিসেস অসগড মানে মিসেস অসগড সে তাকে 5টা স্বর্ণমুদ্রা দেয় আর কি এই যে কাজ করার জন্য। দাস এ নিউ পাওয়ারফুল ফোর্স এন্টার্ড হিজ লাইফ, যার ফলে কি এটার দ্বারা সাইলাস সে অনেকটা প্রভাবিত হয় আর কি, সে মনে করে কি আমি যদি এরকম কাজ করি তাহলে আরো অনেক টাকা পয়সা আসবে আমার হাতে।
he began to work for as long as 16 hours a day in order to make him richer. সে নিজেকে ধনী বানানোর জন্য প্রত্যেকদিন প্রায় 16 ঘন্টা কাজ করতে আরম্ভ করে। he began to earn gold and silver coins which become his only friend. সে কি করে, মানে এই যে স্বর্ণ প্লাস রৌপ্য মুদ্রাগুলো অবটেন বা আর্ন করতে আরম্ভ করে, যেগুলো তার বন্ধুদের রূপান্তরিত করে। সাইলাস একা ছিল, তার ওখানে অন্য কেউ ছিল না, সুতরাং সেই অর্থ সম্পদকে তার ফ্রেন্ড বা সঙ্গী বানিয়ে নেয়। the more he hoarded money the more miserly he became. সে যত টাকা পয়সা মানে ধনী হতে চাচ্ছিল, সে আরো যেন গরিব তাকে নিজেকে মনে হচ্ছিল আর কি। বললো যে একবার যদি পেয়ে যায় তাহলে আসলে চাহিদা কোনো শেষ থাকে না, ওরকমটা। এরপর বলছে যে he saved most of his money and spent the minimum possible amount. সে যতটুকু পারতো সেভ করতো এবং যত কম পারতো খরচ করতো। এরপর বলছে যে after finishing his work at night he would take out all his money in order to enjoy the companionship of the gold and silver coins. সে রাতের কাজ করার পরে কি করতো, ওই যে অর্থ সম্পদ এগুলো তার মানে একেবারে কাছাকাছি রাখতো, এক কথায় সে ওইগুলাকে তার কাছে রাখতো, যাতে করে তার কাছে মনে হয় এগুলাই তার সঙ্গী আর কি। মানে এতটা অবসেশন ছিল বা এতটা আকাঙ্ক্ষা ছিল বা লোভ ছিল তার টাকা পয়সার প্রতি। বলছে for the safety of his money he had removed some bricks in his floor underneath his loom, and there he had made a hole in which he set the iron pot that contained his guineas and silver coins. সে তার টাকাগুলোকে সেভ করে রাখার জন্য কি করে, সে যেখানে ঘুমায় আর কি, ওখানে মানে ওই যে ফ্লোরটা ওটা একটু গর্ত করে, এরপর ওখানে হচ্ছে আবার একটা মানে আয়রনের একটা পাত্র রাখে এবং সেইটার মধ্যে তার সেই যে রৌপ্য মুদ্রা বা স্বর্ণ মুদ্রাগুলো লুকিয়ে রাখে। তো এই ছিল হচ্ছে সাইলাসের টাকার প্রতি যে লোভটা আর কি। এটা কি বুঝতে পারছেন রনি ভাইয়া? জি ভাই। ওকে, তো এই হচ্ছে আমাদের পার্ট বি। এবার এখান থেকে পার্ট সি দেখুন, একটা কোশ্চেন আছে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ সাইলাস মার্নার। এটা দেখুন কি স্টাডি, এটা কি মেইন বই, একটু দেখি, এটা মনে হয় মেইন না, এটা স্টাডি গাইডে আছে ভাইয়া। স্টাডি গাইডের হচ্ছে কত পেজ, ওটা দেখি 386 পেজে পেয়েছেন কি রনি ভাইয়া? মেইন স্টাডি গাইডের 386 পেজে। বের করে আমাকে জানান, আমি শুরু করতেছি। জি ভাইয়া পাইছি। আচ্ছা ওকে, এখানে দেখুন কোশ্চেনটাতে বলছে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ সাইলাস মার্নার অথবা ট্রেস দ্য প্রোগ্রেস অফ রিজেনারেশন অফ সাইলাস মার্নার অথবা শো দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি ইন সাইলাস ক্যারেক্টার ইন দ্য কোর্স অফ দ্য নভেল সাইলাস মার্নার অথবা সাইলাস মার্নার ডিলস উইথ দ্য প্রসেস অফ রিজেনারেশন অফ অ্যান এলিনেটেড ম্যান। লিস্টেড যেভাবে আসে একই উত্তর হবে কিন্তু, ঠিক আছে? এখানে কি বলছে, সাইলাস মার্নার ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল অফ দ্য সেম নেম। সে হচ্ছে মানে সাইলাস মার্নার সে তার একই নামের বইয়ের মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। He lived in the town of Lanternir. সে ল্যান্টারনিয়ারে বসবাস করতো and led a pious life, possessing an ardent religious faith. ধর্মের প্রতি তার অনেক বিশ্বাস ছিল, মানে সে অনেকটা ধার্মিক ছিল। He was engaged into a servant woman by the name of Sarah, এবং সে সারা নামের একজন চাকরানির সাথে তার ভালো সম্পর্ক ছিল বা সে তাকে ভালোবাসতো। But his friend উইলিয়াম ডেন felt jealous of him. কিন্তু সাইলাসের যে ফ্রেন্ড উইলিয়াম ডেন এতে মানে এটা সহ্য করতে পারতাম, তার ঈর্ষা হতো। He developed a liking for the girl, কারণ সে ওই মেয়েটাকে পছন্দ করতো and wanted to marry, এবং তাকে বিয়ে করতে চাইতো। He plotted against Silas to disgrace him in the community. সুতরাং সে কি করে, সাইলাসের এগেইনস্ট একটা চক্রান্ত করে যাতে করে সাইলাস ওই যে ল্যান্টার্নিয়ার ওখানে এসে অপমানিত হয় এবং ওখান থেকে চলে আসে, যার ফলে ওই যে যে নাম কি নাম হচ্ছে মানে সাইলাসের ফ্রেন্ড যার উইলিয়াম ডেন, তার পথটা ক্লিয়ার হয়ে যায়, সেজন্য ওই মেয়েটাকে কি করতে পারে, বিয়ে করতে পারে। এইটাই ছিল তার চক্রান্ত আর কি। তো বলছে অ্যাজ এ রেজাল্ট অফ ডেনস কনস্পিরেসি, যেহেতু সেই যে উইলিয়াম ডেন সে একটা চক্রান্ত করে, যার ফলে কি হয়, সাইলাস ওয়াজ চার্জড উইথ স্টিলিং অফ মানি অফ এ ডাইং ডিকন। ওকে, তো মানে সাইলাসের এগেইনস্ট এরকম একটা অভিযোগ তোলা হয় যে একজন মানে আচ্ছা ডিকন হচ্ছে একটা টাইটেল, সেই খ্রিস্টিয়ান চার্চ গুলোর একটা টাইটেল হচ্ছে ডিকন আর কি। ওকে, চার্চ যে সমস্ত লোকজন থাকে, যেমন নরমালি ইমাম থাকে, তারপর খতিব থাকে ইত্যাদি, ওইরকম একটা টাইটেল হচ্ছে ডিকন। তো একজন ডিকন মারা যাচ্ছিল, তার সম্পদ নাকি সাইলাস চুরি করছে, এই অভিযোগটা তার সম্পর্কে সাইলাসের এগেইনস্টে আনে কে, সে উইলিয়াম ডেইন আর কি। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। ওকে, তো এরপর বলছে সাইলাস ওয়াজ চার্জড না, এটা না, বলছে সাইলাস মার্নার ডিনাইড দ্য ক্রাইম। সে কি এই যে যে অপরাধ বা তার এগেইনস্টে যে অভিযোগ করে সে প্রত্যাখ্যান করে, কারণ সেটা যেটা করেনি। এরপর বলছে দ্য মেম্বার্স অফ ল্যান্টার্নিয়ার ড্রো লটস টু বি সার্টেন অফ মার্নার্স গিল্ট। ওকে, তো যদিও হচ্ছে সেই ল্যান্টার্নিয়ার যে সমস্ত লোকজনেরা তারা সাইলাসের যে অপরাধ মানে একথা তাকে দোষী সাব্যস্ত করার যথাসাধ্য চেষ্টা করে। এরপর কি দ্য লর্ডস ডিক্লারেড হিম গিল্টি, এবং হচ্ছে যে সমস্ত লোকজনরা থাকে তারা সাইলাসকে ডিক্লেয়ার করে যে সে আসলে অপরাধী। ওকে,
আচ্ছা একটু ওয়েট ভাইয়া, আসতেছি 1 মিনিট। আচ্ছা ওকে, হ্যাঁ মানে এরপর হচ্ছে সাইলাসকে সবাই দোষী হিসেবে সাব্যস্ত করে আর কি। At this, Silas' faith in God and man was shaken, and he declared that there was no just God. Okay, সুতরাং কি সাইলাস এতদিন যাবত ধর্ম যে বিশ্বাস ছিল এটা একটা কমে যায় আর কি, এবং সে লোকজনদেরকে অবিশ্বাস করে তারপর, কারণ সে তো এই অপরাধগুলো করেনি, তার আগেস্টে অভিযোগ করা হয়েছে বা চক্রান্ত করে তাকে এই অভিযুক্ত করা হয়েছে আর কি। সাইলাস একটা কষ্ট পায় আর কি। সারা had renounced her betrothal to him, and within a month she married William Tate. তো ওই যে সাইলেন্স যাকে ভালোবাসতো সারাও তার বাগদত্তা অস্বীকার করে আর কি। ওকে, মানে দুজনের মধ্যে সম্পর্কটাকে অস্বীকার করে, এবং হচ্ছে 1 মাসের মধ্যে সে সেই সাইলাসের ফ্রেন্ড উইলিয়াম ডেন তাকে বিয়েও করে। মার্নার ডিপার্টেড ফ্রম ল্যান্টার্ন ইয়ার্ড ইন ডেসপিয়ার ফর গুড অ্যান্ড মানে আচ্ছা ফর গুড এটা একটা ফ্রেজ যেটা মানে চিরতরে। সো সাইলাস কি করে তখন সে ল্যান্টানিয়ার থেকে চিরতরে ওখান থেকে চলে আসে, মানে তার মন খারাপ অবস্থা নেই, অ্যান্ড ওয়েন্ট টু দ্য ভিলেজ অফ রেবেলো, এবং সে রেবেলো নামক যে গ্রামে ওখানে চলে আসে, সেই বর্তমানে সে যেখানে আছে আর কি এফপিদের সাথে। ওকে, ইন্ট্রোডাকশনে কোনো সমস্যা আছে কি রনি ভাইয়া? না ভাইয়া। আচ্ছা, এরপর বলছে at রেবেলোতে যখন আসে, সাইলাস বিগেন টু লিভ অ্যাজ অ্যান এলিয়েনেটেড ম্যান। সে কি একাকী বসবাস করতে আরম্ভ করে, বিং আইসোলেটেড ফ্রম আদার্স, অন্যদের থেকে আলাদা হয়ে আর কি। ওকে, আইসোলেটেড হয়ে সাইলাস বিকামস অবসেসড উইথ মানি, টাকার প্রতি তার অনেক লোভ জন্মায়। হি বিগান টু ওয়ার্ক ফর অ্যাজ লং অ্যাজ 16 আওয়ার্স এ ডে ইন অর্ডার টু মেক হিম রিচার। সে ধনী হবার জন্য প্রত্যেকদিন প্রায় 16 ঘন্টা কাজ করতো। এরপর বলছে হি বিগান টু আর্ন গোল্ড এন্ড সিলভার কয়েন্স হুইচ বিকেম হিজ অনলি ফ্রেন্ড। সে কি এই স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা আর্ন করতে আরম্ভ করে, যেগুলো তার মানে একেবারে বন্ধুদের রূপান্তরিত হয় আর কি। মানে সে অর্থ সম্পর্কে এতটাই ভালোবাসে, এদেরকে সে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করতেছে, এরকম অবস্থা তার। ওকে, বলছে আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক এট নাইট, সে রাতের কাজ যখন কমপ্লিট হতো, হি উড টেক আউট অল হিজ মানি ইন অর্ডার টু এনজয় দ্য কম্পানিয়নশিপ অফ হিজ গোল্ড এন্ড সিলভার কয়েন। সে কি ওই অর্থ সম্পদ সে যা জমাইছে সবগুলোকে তার কাছে রাখতো, যাতে করে মনে হয় এরাই তার সঙ্গী সাথী আসলে। বাট ইস মানি ইজ স্টোলেন বাই ডানেস্টান, কিন্তু তার অর্থ সম্পদ বা তার টাকা পয়সা কে চুরি করে নিয়ে যায়? ডানেস্টানের কাছে আর কি, মানে সেই গডফ্রের কাছে যে ছোট ভাই। when he faces the truth that his gold is gone, যখন সেটা জানতে পারে তার স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেছে, he cries out in anguish, সে দুঃখে কান্না করতে থাকে আর কি, বা কষ্টে কান্না করতে থাকে। but his loss of gold has been compensated by the arrival of their child with golden hair, কিন্তু তার যে মানে অর্থ সম্পদ হারিয়ে যে একটা শোক, এই শোকটা কেটে যায় যখন সেই সোনালী কালারের চুলওয়ালা একটা মেয়ে তার ওখানে আসে, মানে এফপি আসে হামাগুড়ি দিয়ে। তখনই মানে যেদিন তার সেই অর্থ সম্পদ হারিয়ে যায় ওই দিনই এফপি এসে ওখানে লুকিয়ে থাকে, এবং এফপি এসে খুঁজে পায়, যার ফলে তারা সেই টাকা পয়সা হারানোর কষ্টটা মানে মনে থাকে না। দ্য নেম অফ দ্য চাইল্ড ইজ এফপি, এবং সে বাচ্চার নাম ছিল কি এফপি। এবার কি বলছে, সাইলাস ব্রিংস আপ এফপি হু ইজ দ্য বায়োলজিক্যাল, হ্যাঁ যে হু ইজ দ্য বায়োলজিক্যাল চাইল্ড অফ গডফ্রে। যে সাইলাস সে হচ্ছে এফপিকে লালন পালন করে বড় করে তোলে, যে আসলে হচ্ছে মানে এফপির সত্যিকার অর্থে ফাদারকে সে হচ্ছে গডফ্রে কাস। অ্যাজ এফপি গ্রোস আপ, যেহেতু এফপি বড় হচ্ছিল, সাইলাস লাইফ ইমপ্রুভস ড্রামাটিক্যালি, সাইলাসের লাইফে অনেক পরিবর্তন আসে আর কি। এফপি গ্রোস আপ উইথ অল দ্য নেইবার্স অ্যাজ হার ফ্রেন্ডস, এফপি যেহেতু সে ভালো ছিল, সুতরাং অন্যান্য যারা তার নেইবার বা প্রতিবেশী ছিল সবাই তাকে অনেক ভালোবাসতো। অ্যাজ এফডিএন লাভস এফপি, যেহেতু সবাই এফপি কে ভালোবাসতো, দে স্টার্ট টু লাভ সাইলাস, তারা সাইলাসকে ভালোবাসতে আরম্ভ করে। তার মানে আগে সাইলাস এলিনেটেড ছিল, একাকী জীবন যাপন করতো, কারোর সাথে ভালো সম্পর্ক ছিল, বাট এরপর যখন এফপি আসে, এফপির সাথে যখন সবার ভালো সম্পর্ক হয়, সবাই যখন এফপি কে ভালোবাসতে আরম্ভ করে, সেই সাথে সবাই তখন সাইলাসকে ভালোবাসতে আরম্ভ করে। তো সাইলাসের মধ্যে কি হয়, এই যে মানবের প্রতি বা মানুষের প্রতি ভালোবাসা, এটা মানে ঘুরো করে আর কি। ওকে, এরপর বলছে দেয়ার ইজ লাভ বিটুইন সাইলাস এন্ড এফপি, এন্ড দিস লাভ ইজ মিঙ্গলড উইথ পিপলস লাভ ফর দ্য চাইল্ড। ওকে, যে এফপি সাইলাসের মধ্যে একটা ভালোবাসা, মানে ভালোবাসা বলতে একটা বাবা মেয়ের মধ্যে যে সম্পর্ক, তো ওরকম একটা সম্পর্ক ছিল, যেমন সম্পর্ক হয় এফপির সাথে অন্যান্য লোকজনদের, তার নেইবার বা প্রতিবেশীদের। দেয়ার ইজ অলসো লাভ বিটুইন এফপি এন্ড দ্য ওয়ার্ল্ড আদার ম্যান অ্যান্ড উমেন। এছাড়া এফপি অন্য লোক মানে
যে দুনিয়াতে অন্য যারা পুরুষ নারী আছে সবাইকে ভালোবাসতো, এক কথায় সে সবাইকে ভালোবাসতো আর কি। এপি মেক সাইলাস সিম হিউম্যান টু হিজ নেইবারস। এপি সে সাইলাসকে এমন হিসেবে রিপ্রেজেন্ট করে বা গড়ে তোলে যাতে করে এপিকে তার নেইবাররা মানুষ হিসেবে মনে করে। আগে কিন্তু সে যে সাইলাস সে জাস্ট অর্থ ছাড়া আর কোনো কিছু বুঝতো না, কিন্তু এপি আসার পরে তার এই যে মেন্টালিটি বা দৃষ্টিভঙ্গি আর কি এটিটাও চেঞ্জ হয়ে যায়। শি রিপ্রেজেন্টস দ্য বিগিনিং অফ স্পিকার মিউট রাখুন কে তোমাকে, যে বিগিনিং অফ হিউম্যান কন্টাক্ট ফর সাইলাস, যে সে এই এপির দ্বারা যেন সাইলাসের মধ্যে মানব সত্তা এটা যেন আবার জন্মগ্রহণ করে, যেটা এতদিন তার মধ্যে অ্যাবসেন্ট ছিল। সে জাস্ট অর্থ সম্পদ ছাড়া কোনো কিছু বুঝতো না। শি ক্রিয়েটস ফ্রেশ লিঙ্কস বিটুইন হিজ লাইফ এন্ড দ্য লাইফস অফ আদার নেইবার। যে এই এপি সে হচ্ছে সাইলাসের সাথে মানে তার নিজের জীবনের বা অন্য লোকজনদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়, যাতে করে সাইলাস একটি অ্যাটলিস্ট মানে অন্যদেরকে ভালোবাসতে শিখে বা অন্যরা যেন তাকে ভালোবাসে। এই স্টান্সা পর্যন্ত কোনো সমস্যা আছে কি? না ভাইয়া। এরপর কি সাইলাস রিজেনারেশন বিকামস কমপ্লিট হোয়েন হি রিটার্নস টু দ্য ভিলেজ অফ রেভেলো আফটার ভিজিটিং ল্যান্টার্নিয়ার। সাইলাসের রিজেনারেশন ওকে বা পুনর্জন্ম, পুনর্জন্ম বলতে চেঞ্জ আর কি, সেটা কমপ্লিট হয় তখনই যখন সে রেভেলো থেকে ল্যান্টার্নিয়ার্ডে আবার যায়, মানে জাস্ট ঘুরতে যায়। হোয়েন এপি ইজ এ যে ব্লন্ডি গার্ল অফ 18, যখন এপির বয়স প্রায় 18 বছরের মতো, দেখতে শুনতে অনেক মানে সুঠামদেহী ভালো আর কি। গডফ্রে মেক্স টু মার্নার্স করেস এন্ড অফার্স টু টেক দ্য চার্জ অফ এপি। তখন গডফ্রে আসে, মানে এপি সত্যি করতে যে বাবা আর কি, সে আসে এবং সে এপিকে নিয়ে যেতে চায়। হি ইভেন রিভিলস দ্যাট হি ইজ হার বায়োলজিক্যাল ফাদার। তখন সে এটাও রিভিল করে যে আমি হচ্ছে তার জন্মদাতা পিতা আর কি। বাট এপি ডিক্লাইন্স দ্য অফার, কিন্তু এপি সে এই অফারটা প্রত্যাখ্যান করে, মানে যেতে রাজি হয় না তার সত্যিকার ফাদার সাথে, কারণ সাইলাসি তাকে 18 বছর যাবত লালন পালন করে বড় করে তুলছে। and decides never to part from Silas, এবং সে সাইলাসের কাছ থেকে কখনোই যাবে না এই সিদ্ধান্ত নেয়। তারপর হচ্ছে সাইলাস visits Lanternier to discover whether anything happened in the years since he left Lanternier to prove his innocence in the theft of the deacon's money। তো সাইলাস এরপর ল্যান্টারনিয়ারে যায় এবং সে গিয়েছিল এটা জানার জন্য যে আমাকে যে চুরির অভিযোগে অভিযুক্ত করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তো এটা অ্যাটলিস্ট সত্যিকারের চোরকে ধরা গিয়েছে কিনা, ওকে মানে এক কথায় সে যে নির্দোষ এটা কি আদৌ সত্য কিনা এটা জানার জন্য সে ওখানে যায়। তো বলছে বাট হি ফেলস টু ডু সো, কিন্তু সে মানে ওরকম কোনো তথ্য বা এরকম কোনো কিছু সে পায় না আসলে। এরপর বলা হয়েছে যে রিটার্নিং ফ্রম হিজ নেটিভ প্লেস, সুতরাং তার নিজের যে মানে নিজের দেশ আর কি বা নিজের এলাকা থেকে চলে আসার সময় হি টেলস ডলি দ্যাট হি উইল নেভার বি এবল টু নো দ্য ট্রুথ অ্যাবাউট দ্য পাস্ট। তখন সে ডলিকে বলে যে আসলে আমি সত্যিটা কখনোই জানতেই পারবো না, যে মানে এক কথায় আমি যে নির্দোষ এটা আমি কখনো কাউকে বলতে পারবো না বা এটা প্রমাণ করতে পারবো না। Then বলছে Dolly replies that it is the will of the unknown supernatural power that certain things remain mystery to human beings and that human beings should accept the will of this power। তো তখন ডলি থেকে একটা ফিলোসফিক্যাল কথা বলে কি ঈশ্বর চায়, আনন্যাচারাল বা সুপারন্যাচারাল পাওয়ার বলতে সেই ঈশ্বরের কথা বলা হয়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়েছে, যে তারা চায় কি বা মানে সে চায় কি যে কোনো কিছু লুকানো থাকুক, মানে কিছু রহস্য লুকানো থাকুক আর কি। ওকে, মানে সে সবকিছু লোকজনদেরকে জানাতে চায় না। এরপর বলছে হি সেজ দ্যাট হি হ্যাজ enough reason to trust in powers when Epi has sent to him and when he has begun to love her। ওকে, সে বলছে এটা বলে যে হ্যাঁ আমার পরিপূর্ণ রূপে গডে বিশ্বাস করা উচিত আর কি, এবং হচ্ছে এপ্পিকে সে এরপর ভালোবাসতে আরম্ভ করে। এক কথা এপ্পির সাথে তার ভালো সম্পর্ক আর কি। He also adds that as Epi has decided never to leave him, he will continue to trust those powers till he dies। তখন সে এটাও বলে যে যেহেতু মানে আমি এতদিন আমার মধ্যে কোনো মানবতা বোধ বা মনুষ্যত্ব বোধ ছিল না, বাট এপি আসার পরে যেটা আমি ফিরে পেয়েছি এবং এপিও যেহেতু আমাকে আর ছেড়ে যেতে চায় না, মানে সে আমার থেকে সেপারেট হয়ে তার সত্যিকার অর্থে বাবার কাছে যেতে চায় না, সো আমাদের মধ্যে কি একটা ভালোবাসার সম্পর্ক, মানে ভালোবাসা বলতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেমন এমনটা না, বাবা মেয়ের মধ্যে যে সম্পর্ক হয় আর কি, একেবারে একেবারে স্যাক্রেড একটা সম্পর্ক। সুতরাং এক কথা আমি সে যারা গড আছে বা যে গড আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তাকে কখনোই অস্বীকার করবো না। মানে সে এটা বোঝাতে চাইছে যে আমার অর্থ সম্পদ গেছে যাক, যেগুলো চুরি করে নিয়ে গেছে, বাট আমি সেইটার বিনিময়ে এপ্পির ভালোবাসাটা পেয়েছি, মানে সন্তান সমাজে ভালোবাসাটা। দাস সাইলাস হু বিকাম skeptical turns into a pious man at the end of the road। আমরা সাইলাস যে একটু সন্দেহ বাতিক ছিল, বাট শেষমেশ সে কি নবলের শেষ দিকে আমরা দেখব সে ধার্মিক ব্যক্তিতে রূপান্তরিত হয়, মানে সে গডকে আর উপেক্ষা করে না। এই হচ্ছে সাইলাস মার্নারের যে ক্যারেক্টারটা। এটা কি বুঝতে পারছেন ভালো মতো? স্যার একটু যদি আপনার মতো করে বলতেন। স্যার এখানে বলা হয়েছে সাইলাস মার্নার চরিত্র সম্পর্কে বলো। ওকে, তো ফার্স্টে বলা হয়েছে সাইলাস মার্নারটা কে। সে হচ্ছে সে ল্যান্টানিয়ারে থাকতো
এরপর ওখান থেকে তাকে চুরির অভিযোগে তাড়িয়ে দেওয়া হয় আর কি। দেন সে রেভেলতে চলে আসে, ওখানে আসে সে আস্তে আস্তে মানে সে হাতের কাজ করে অর্থ সম্পদ জমাতে থাকে। একটা পর্যায়ে তার অর্থ সম্পদ সবগুলো চুরি করে নিয়ে যায়। দেন সে এপ্পিকে খুঁজে পায় এবং এপ্পিকে লালন পালন করে বড় করে তোলে আর কি। এরপরে 18 বছর বয়সের সময় এপ্পির যে ফাদার আর কি সে আসে এবং এপ্পিকে নিয়ে যেতে চায়, বাট এপ্পির মধ্যে মানে এপ্পির জন্য সাইলাসের লাইফে ততদিন অনেক পরিবর্তন আসছে। আগে তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না, সে সঙ্গী বলতে তার অর্থ সম্পদকে বুঝতো, বাট এখন এপ্পির জন্য বা এপ্পির ইনফ্লুয়েন্সে সে নিজেকে মানুষ বলে বা অন্যদেরকে মানুষ বলে মানে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করছে আর কি, বা ট্রিট করতে আরম্ভ করছে। সো তার মধ্যে মনুষ্যত্ববোধ জন্ম নিয়েছে। এরপরে আবার একবার হয় কি, এই যে যে সাইলাস মার্নার সে মানে তাকে যে অভিযোগে তাদের যে নিজস্ব এলাকা ল্যান্ডাইন ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল সেটা খুঁজতে বা এই সত্যিটা জানার জন্য যায় যে সত্যিকার অর্থে কে চোর এটা কি ধরা দিয়েছে কিনা। বাট এতে আসলে হয় না। তো এতে হয় কি, এই সাইলাসের মধ্যে ধর্ম সম্পর্কে বা গড সম্পর্কে একটু মানে সন্দেহ জাগে, কারণ আমি তো কোনো অপরাধ করিনি, তো আমাকে কেন শাস্তি ভোগ করতে হচ্ছে। দেন যখন আবার সেই ডলি নামের মানে ডলি উইনথ্রপ নামে একজন ক্যারেক্টার থাকে, তার কাছে সাইলাস এই কথাবার্তা গুলো বলে, তখন ডলি তাকে সান্ত্বনা দেয়। এটা বলে যে আসলে ঈশ্বর চায় কোন মানে সব সিক্রেট বা রহস্য যেন সবাই না জানে, কিছু রহস্য আসলে সে রহস্যই রাখতে চায়। এবং হচ্ছে সে এছাড়া আরো বলে যে তোমার টাকা পয়সা খেয়েছে যাক, বাট তুমি টাকা পয়সার পরিবর্তে এফপি কে পেয়েছো, এফপির ভালোবাসা পেয়েছো। এমনকি এফপি সৎ বাবা বা সৎ না তো তার সত্যিকার বাবা তাকে নিতে আসলো, সে তোমাকে ছেড়ে যেতে চায়নি। এতে আবার সাইলাসের মানে মনটা নরম হয়, সেভাবে আসলেই তো এমন কিছু হইতো ওকে। সুতরাং সে তখন আবার গডের পথে টার্ন করে বা যে সন্দেহটা দূর হয়ে যায়। এটা হচ্ছে সাইলাস মার্নারের চরিত্র। এবার কি বুঝতে পারছেন প্রথমা? স্যার। আচ্ছা, তাহলে এরপর লাস্ট কোশ্চেন দেখুন এখান থেকে প্লাস এই সাবজেক্ট থেকেও, সেটা হচ্ছে 6 নাম্বার যে পার্ট সি এর কোশ্চেনটা, এক্সামিন দ্য রোল অফ চান্স এন্ড কোইন্সিডেন্স ইন দ্য প্লট অফ দ্য নভেল সাইলাস মার্নার। মানে এখানে এই যে সুযোগ সুবিধা বা হচ্ছে মানে এমন কিছু ঘটে যেটা আনএক্সপেক্টেড, এগুলোর কোন ভূমিকাটা আছে এই নভেলের মধ্যে। আচ্ছা দেখুন, ওকে, ধরুন এখানে কি বলছে, চান্স এন্ড কোইন্সিডেন্স প্লে ভাইটাল রোল ইন দ্য প্লট অফ দ্য নভেল সাইলাস মার্নার। এই নভেলে চান্স এবং কোইন্সিডেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চান্স মানে সুযোগ আর কি, ওকে, আর কোইন্সিডেন্স মানে হঠাৎ করে কিছু ঘটেছে যেটা আসলে আমরা এক্সপেক্ট মানে করি না আর কি। এবার বলছে দে ডিরেক্ট দ্য অ্যাকশন অফ দ্য নভেল। এই নভেলে মানে যে স্টোরিটা আছে এটা তারাই যেন নির্দেশনা করছে, বা এক কথায় এই নভেলে পুরোটা জুড়ে চান্স আর কোইন্সিডেন্সের একটা রোল আছে, ভূমিকা আছে বা একটা ইনফ্লুয়েন্স আছে। এন্ড ডিটারমাইন দ্য কোর্স অফ দ্য অ্যাকশন, এবং তারাই হচ্ছে ঘটনাটা কিভাবে কি হবে বা কখন কি হবে এটা ডিটারমাইন বা নির্ধারণ করছে। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লাইফ অফ দ্য প্রোটাগনিস্ট সাইলাস মার্নার এন্ড দ্য গডফ্রেকাস। তারা এই নভেলের যে প্রোটাগনিস্ট সাইলাস মার্নার প্লাস গডফ্রেকাস, এদের জীবনের ডেভেলপমেন্টে অনেক ভূমিকা রাখছে আর কি। এরপরে বলা হয়েছে হচ্ছে হুম হ্যাঁ, এরপর বলছে চান্স এন্ড কোইন্সিডেন্স আর ডিটারমাইনিং ফ্যাক্টরস ইন দ্য লাইফ অফ সাইলাস মার্নার। যে এই যে চান্স বা কোইন্সিডেন্স এগুলো সাইলাসের জীবনটাকে যেন নির্ধারণ করছে আসলে। এট দ্য বিগিনিং অফ দ্য নভেল, যেমন নভেলের শুরুতে আমরা কি পাই, হি ইজ পারফেক্টলি অ্যান ইনোসেন্ট ম্যান, সে অনেক নির্দোষ একজন বা অনেক ভালো একজন ব্যক্তি। হি লিডস এ পায়াস লাইফ, সে অনেক ধার্মিক জীবন যাপন করতেছিল। পজিটিং অ্যান্ড আর্ডেন্ট রিলিজিয়াস ফেথ, কারণ তার ধর্মের প্রতি অনেক বিশ্বাস ছিল। হি ইজ এঙ্গেজ টু সারা, সারার সাথে এবার তার এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। বাট হিজ ফ্রেন্ড উইলিয়াম ডেন হ্যাজ এ লাইকিং ফর দ্য গার্ল অ্যান্ড ওয়ান্টস টু ম্যারি। কিন্তু এই যে সাইলাস মার্নারের যে ফ্রেন্ড উইলিয়াম ডেন, সেও সারাকে মানে পছন্দ করতে এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। বিকজ অফ ডেন মানে এখানে বলছে ফ্যাসিনেশন, এটাকে বলছে চক্রান্ত, ওকে। তো সেই উইলিয়াম ডেন যে চক্রান্তটা করে, এই জন্য সাইলাস ইজ চার্জড উইথ থেফট, তাকে কি চুরির অপবাদ দেওয়া হয়, তার এগেইনস্টে অভিযোগ আনা হয়। হি ডিনাইজ দ্য ক্রাইম, কিন্তু সাইলাস সেটা প্রত্যাখ্যান করে, যে মানে কারণ সে তো এটা একদমই করে নাই, তার এগেইনস্ট অভিযোগটা আনা হয়েছে। দ্য মেম্বার্স অফ ল্যান্টানিয়া ড্র লর্ডস টু বি সার্টেন of Silas of Marner's guilt, it is sheer chance that the Lords declares him guilty, okay। তো যদিও ল্যান্টানিয়ার লোকজনরা অনেক চেষ্টা করে সাইলাসকে অপরাধ মানে এক কথা তদন্ত করবার জন্য আর কি, বাট আসলে সাইলাসকে অপরাধী হিসেবে স্বীকৃতি মানে এক কথা সাইলাসকে অপরাধী বানানো হয় আর কি, কারণ সে নিজেকে নির্দোষ করার মতো কোনো যে মানে প্রুফ বা প্রমাণ এগুলা পেশ করতে পারে না। তো সবাই তখন তাকে মানে সবাইকে তখন এটাই ধরে নিতে সাইলাসই আসলে অপরাধী।
এট দিস এই সময় সাইলাস ফেথ ইন গড অ্যান্ড ম্যান ইজ শেকেন, যে ঈশ্বরের প্রতি বা মানুষের প্রতি সাইলাসের বিশ্বাস ছিল এটা কমে যায় অনেকাংশে। অ্যান্ড হি ডিক্লারেস দ্যাট দেয়ার ইজ নো জাস্ট গড অ্যান্ড ডিপার্টেড ফ্রম ল্যান্ডানিয়ার ইন ডেসপেয়ার ফর গুড। সুতরাং সে কি গডের প্রতি অবিশ্বাস রেখে ওখান থেকে চলে আসে চিরতরের জন্য বা চিরদিনের জন্য, সে এখন কখনো যাবে না এমনটা। উইথ দিস ডিপার্চার দ্য রিয়েল অ্যাকশন অফ দ্য নভেলিস্ট, এবং সাইলাস ওখান থেকে চলে আসে, এরপরে নভেলের মেইন হিস্ট্রি বা ঘটনা শুরু হয়। তো দেখুন এখানে সাইলাসকে যে চোর অপবাদ দেওয়া হয়েছে এটা কিন্তু সত্যি না, এটা কি চান্স বা এখানে সুযোগ নেওয়া হয়েছে আর কি, সুযোগ নিয়ে সাইলাসকে অপরাধ বানানো হয়েছে। এখানে কিন্তু সে চান্সের একটা ভূমিকা আছে। এরপর আছে কি দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ গডফ্রেস ওয়াইল্ড ফায়ার ইজ অলসো ম্যাটার অফ চান্স। এছাড়া এই গডফ্রের যে ঘোড়া এটা যে মারা যায় এটাও কিন্তু একটা চান্স বা একটা মানে সেই সুযোগ আর কি, বা ফেইটের বা হচ্ছে ভাগ্যের একটা রোল যাকে বলে। গডফ্রে রিসিভস অ্যাবাউট 100 পাউন্ড ফ্রম মিস্টার ফওলার, ওয়ান অফ দ্য টেনান্টস অফ হিজ ফাদার। যে গডফ্রে সে কি করে যে মিস্টার ফৌলার মানে হ্যাঁ যে মিস্টার ফৌলার কাছ থেকে 100 পাউন্ড পায় আর কি, বা তাকে 100 পাউন্ড দেয়, এবং সে হচ্ছে তার এক ভাড়াটিয়ার বাবা আর কি। ইনস্টেড অফ হ্যান্ডিং ইট ওভার টু হিজ ফাদার হি গিভস ডানেস্টন দ্য মানি। তো এই টাকাটা সে নিজের হাতে না দিয়ে বরং সে তার ছোট ভাই যে ডানেস্টন তার হাতে দেয়। ডানেস্টন মিস অ্যাপ্রোপ্রিয়েটস দ্য মানি অ্যান্ড ফেলস টু রিপে ইট, এবং ডানেস্টন ওই টাকাটা মানে খরচ করে ফেলে এবং সেটা আর দিতে পারে না, মানে খরচ করে ফেলতে, সুতরাং এখন এইটা তো তাকে মানে তার ভাইকে তো ফেরত দিতে হবে। তো এই জন্য সে কি করে, ডানেস্টন সাজেস্ট দ্যাট হি শুড সেল হিজ হর্স, তখন ডানেস্টন বলে সে তার ঘোড়াটাকে বিক্রি করে দিবে ওয়াইল্ড ফায়ার। গডফ্রে এগ্রিজ টু সেল হিজ, তো গডফ্রে এটাতে রাজি হয়। ইট ইজ ডিসাইডেড দ্যাট ডানেস্টন উইল সেল দ্য হর্স ফর গডফ্রে, এটা মানে নির্ধারণ করা হয় যে ডানেস্টন কাজ সে হচ্ছে গডফ্রের জন্য তার ঘোড়াটা বিক্রি করে দিবে, মানে ডানেস্টন ছোট ভাই গডফ্রে বড় ভাই। এট দিস হান্ট ডানেস্টন সেলস দ্য at the hand Dunstan sells the horse to Rice for 120 pounds। সুতরাং সেই ডানেস্টন সে তার ঘোড়াটাকে বিক্রি করে দেয় একজনের কাছে 120 পাউন্ডে, টু বি পেইড আপন ডেলিভারি ফর দ্য হর্স সেফ অ্যান্ড সাউন্ড অ্যাট দ্য বার্থলিভ স্টাবলস, এবং সে এইটাকে হচ্ছে ঠিকঠাক মতো সে বার্থার্লি স্টাবলসে দিয়ে আসবে আর কি, মানে এক কথায় সে ঘোড়াটা বিক্রি করে একজনের কাছে, সেটা হচ্ছে 120 পাউন্ডে, কিন্তু তাকে বলা আছে তুমি ঘোড়াটা যে আস্থা বলা আছে সেটা কোথায়, সেটা আছে যে বার্থার্লি স্টেবল শব্দ আস্থাবল, এখানে তুমি দিয়ে আসবে মানে পৌঁছে দিয়ে আসবে নিরাপদে, তাইলে তোমাকে 120 পাউন্ড দেয়া হবে আর কি। তো বলছে ডানেস্টন ডিসাইডস ইন হিজ ট্রায়াম্ফ টু টেক ওয়াইল্ড ফায়ার আউট ফর ওয়ান লাস্ট হান্ট। ওকে, সুতরাং ডানেস্টন সে কি মানে শেষবারের মতো তাকে মানে ভালো মতো তার উপর চড়ে সে ওইটা দিয়ে আসতে চায়, মানে তার ধারণাটা এমনটা যে আমি তোমাকে তো মানে বিক্রি করেই দিয়েছি, তোমাকে তো দিয়েই দেবো, সুতরাং অ্যাটলিস্ট আমি শেষবারের মতো হইলো যে তোমার উপরে খুব ভালো মতো চড়ি বা তোমাকে নিয়ে ভালো একটা রাইড করি, অনেক দ্রুত বেগে মানে ছুটি আর কি। এরপর বলছে যে হি পুশেস ওয়াইল্ড ফায়ার ফার টু হার্ড অ্যান্ড পিয়ার্সেস দ্য হর্স উইথ এ হেজ স্টিক। তো সে ওয়াইল্ড ফায়ারকে দিয়ে মানে আচ্ছা ওয়াইল্ড ফায়ার কিন্তু এই ঘোড়াটার নাম, ওকে, সুতরাং সেটাকে নিয়ে খুব দ্রুত বেগে ধাবিত হয়। আনফরচুনেটলি ঘোড়াটা মানে পড়ে যায় আর কি, স্লিপ খেয়ে পড়ে যায় এবং তার মানে ওখানে পেটে চিরে যায় আর কি, সে সেই নুড়ি পাথরের সাথে গিয়ে আঘাত লাগে। ডানেস্টন এসকেপস দ্য এনসুইং ফল উইদাউট এ স্ক্র্যাচ বাট দ্য হর্স ডাইস ইন দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে ঘোড়াটা মারা যায়, বাট ডানেস্টন মানে তার তেমন কিছু হয় না আর কি। ওকে, কি হলো তো, ওকে আচ্ছা, মানে এখানে এই স্ট্যান্ডায় কি বলা হয়েছিল আবার সংক্ষেপে রিপিট করছি, যে হচ্ছে সেই ডানেস্টান সে হচ্ছে তার মানে ডানেস্টানের বড় ভাই গডফ্রে সে 100 পাউন্ড আনে হচ্ছে তার একজন ভাড়াটিয়ার ফাদারের কাছ থেকে। ওকে, তো হচ্ছে এই টাকাটা সে তার যে ছোট ভাই ডানেস্টানের কাছে দেয়, তো ডানেস্টান এই টাকাটা খরচ করে ফেলে, এখন তো এই টাকাটা দিতে হবে। তো ডানেস্টান সে তখন তার বড় ভাইকে বলে যে হচ্ছে এই ঘোড়াটা মানে তাদের যে একটা ঘোড়া আছে ওয়াইল্ড ফায়ার, এটাকে বিক্রি করে দেয়, তাইলে আমরা মোটামুটি সেই টাকাটা জোগাড় করতে পারবো। তো গডফ্রে এতে রাজি হয় আর কি। ওকে, দেন এই ঘোড়াটা এই যে ডানেস্টন আর কি ছোট ভাই সে বিক্রি করে দেয় 120 পাউন্ডে, এবং এমন চুক্তি থাকে যে ঘোড়াটা ওই যে সেই বার্থার্লি স্টেবল আছে ওই পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। তো ডানেস্টন সে কি করে ঘোড়াটাকে নিয়ে খুব দ্রুত বেগে রওনা হয়, আনফরচুনেটলি ঘোড়াটা স্লিপ করে ওখানে মারা যায়, আর ডানেস্টন তার মানে সামান্য একটু তার ছিঁড়ে যায় আর কি, স্ক্র্যাচ মানে সরে যাওয়া বা ছিঁড়ে যাওয়া। তো বলছি ইট ইজ পিওর চান্স দ্যাট এপি সেন্টার্স মার্নার্স কটেজ, and this chance is accompanied by a coincidence because the child arrived at his cottage on New Year's Eve, which is expected to bring good luck। এছাড়া এপি সেজে হচ্ছে মার্নারের কটেজে ঢোকে আর কি, মানে মার্নারের যে কুড়ে ঘর সেখানে যায়, এটা কিন্তু চান্স, যদি তার মা মারা না যেত তাহলে কিন্তু
ওখানে পিকক মানে কোনোদিনও যেতে পারতো না। সো এটা কিন্তু চান্সের জন্যই হয়েছে বা ভাগ্যের জন্যই হয়েছে। এবং এ হয়েছে এমন দিনে, সেটা কোন দিন? এভিয়ার দিন, নিউ ইয়ার কে, মানে যে নতুন বছর শুরুর দিনে আর কি। এবং নতুন বছর শুরু মানে আহ ভালো কিছু বা শুভ কিছু হওয়া। সো এখানে এপ্রিল, সে যে মার্নারের কটেজে গেছে, মার্নার খুঁজে পেয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে শুভ লক্ষণ আর কি। ওকে, বা এগুলো সেই ভাগ্যের উপর নির্ভর করেই হয়েছে। দ্য চাইল্ড অ্যাকচুয়ালি ব্রিংস গুড লাক টু সাইলাস। সো ওই বাচ্চা মানে এপি, সে কি সাইলাসের জন্য সে ভালো ভাগ্য নিয়ে আসতেছিল, বা সে সাইলাসের জন্য অনেক মানে যে কি বলে ওটাকে, যে মানে সাইলাসের জীবনে সে ভালো কিছু নিয়ে আসতেছিল আর কি। যে বিফোর দ্য অ্যারাইভাল অফ দ্য চাইল্ড সাইলাস লিডস এ মাইজারেবল, যে ওই বাচ্চাটা আসার আগে সাইলাস সে একটা খারাপ লাইফ লিড করেছিল, বা তার মানে অতটা ভালো ছিল না তার লাইফ স্টাইল। when the child comes, যখন বাচ্চাটা মানে এপি আসে, সাইলাস লাইফ ইমপ্রুভস ড্রামাটিক্যালি, তার লাইফটা অনেক পরিবর্তন হয়ে যায়, মানে পরিবর্তিত হয়, বা তার লাইফে অনেক পরিবর্তন আসে। ইট ইনফিউজেস ইন সাইলাস এ নিউ হোপ এন্ড এ নিউ ফেথ ইন লাইফ, যে ওই বাচ্চাটা আসার পর সাইলাস যেন তার জীবনে নতুন করে বিশ্বাস খুঁজে পায়। হি রিমেইনস he regains his faith in life and his cottage is filled with bright sunshine because of the child। ওই বাচ্চাটার জন্য তার যে মানে কটেজটা বা কুড়ে করে, এটা যেন আলোয়, মানে এক কথায় বিশ্বাসের আলোয় বা ভালো কিছুর আলোয় বা পবিত্র কিছুতে একেবারে জল জল করে ওঠে। মানে বাচ্চাটা হচ্ছে এখানে সে ভালো কিছুর সিম্বল। এরপর বলছে হিজ লাভ এন্ড অ্যাফেকশন ফর দ্য চাইল্ড মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ লাইফ। এবং এই বাচ্চাটার প্রতি তার যে যত্ন ভালোবাসা, এতে সে জীবনের মূল্যটা বা মানেটা সত্যিকার অর্থে মানে রিয়ালাইজ করতে পারে বা বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। দেন বলছে গডফ্রে সিক্রেটলি মেরিস মরি। গডফ্রে সে কি মলি যে মলি ফ্যারেনকে লুকিয়ে বিয়ে করেছিল। শি গিভস বার্থ টু এ চাইল্ড, এবং মলি সে একটা বাচ্চার জন্ম দেয়। বাট গডফ্রে ইজ ডিটারমাইন্ড নট টু অ্যাকনলেজ সাইলাস, কিন্তু গডফ্রে ওই মলিকে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছিল না। মলি ওয়ান্টস টু রিভিল দ্য ফ্যাক্ট টু হার ফাদার ইন ল স্কট। মলি তার কি শ্বশুরের কাছে এটা রিভিল করতে চাচ্ছিল, সে গডফ্রের ফাদার স্কট পাশের কাছে। when she is on the way to the red house, সে যখন ওই মানে তার স্বামীর যে বাসা আর কি, মানে একটা তার শ্বশুরের যে হবু শ্বশুরের বাসা, এদিকে যখন আসতেছিল, he meets her death in the snow, কিন্তু সে ওখানে পড়ে মারা যায়, মানে সেই তুষার ঝড়ের কবলে পড়ে সে মারা যায়। her chance death gives Godfrey the chance of marrying Nancy। সুতরাং এখানে সে যে মারা গেছে, এতে কি হয়েছে? গডফ্রে কে সে নেন্সিকে বিয়ে করার সুযোগ পাইছে। যদি সে মারা না যেত, তাহলে কিন্তু গডফ্রে সে নেন্সিকে বিয়ে করতে পারতো না। কারণ তাই এই যে যে মানে হোলি ফ্যারেন সে ওখানে যেত, গিয়ে বলতো যে আমি হচ্ছে তোমার যে মানে স্ত্রী আর কি। ওকে, বা সে গডফ্রে ফাদারকে বলতো আমি হচ্ছে আপনার বড় ছেলের ওয়াইফ। সুতরাং তাহলে কিন্তু এই গডফ্রে সে নেন্সিকে বিয়ে করতে পারতো। তার মানে এখানে কিন্তু সে ভাগ্যের একটা ভূমিকা আছে। বাট ইট ইজ ব্লাইন্ড চান্স দ্যাট নেন্সি গিভস বার্থ টু এ চাইল্ড হু ডাইড ইন ফিজ। তবে এটাও আরো একটা ঘটনা আছে যে নেন্সি যে বাচ্চাটা জন্ম দেয়, সে অল্প কিছু দিন পরে মারা যায় শৈশবে। দেন শি ইজ আনএবল টু প্রডিউস, এরপর সে আর কোনো বাচ্চা জন্ম দিতে পারে না। দে রিমেইন চাইল্ডলেস ফর 50 ইয়ার্স, তারপরে 15 বছর যাবত কি বাচ্চাহীন থাকে। অ্যানাদার chance or coincidence is the Dunstan skeleton is found at the bottom of the stone pit lying beside the gold coins of Silas Marner আর কি। এরপর আরো একটা এখানে কোইন্সিডেন্স বা এরকম ভাগ্যের বিষয় আছে, সেটা কি? সেই ডানস্টান সে যে পড়ে মারা গিয়েছিল আর কি। ওকে, তো তার যে কঙ্কাল বা স্কেলেটন, এটা হচ্ছে সেই মানে যেখানে পড়ে মারা গেছে ওখানে পাওয়া যায় সাইলাসের যে সম্পদগুলো সে চুরি করছিল, গোল্ড কয়েন, সিলভার কয়েন, এগুলো সহকারে। এতে নির্ধারণ করা যায় কি, হ্যাঁ, যে সেই ডানেস্টার কাছেই সাইলাসের যে অর্থ সম্পদ এগুলো চুরি করছিল। ইট ইজ চান্স ফর মার্নার দ্যাট হিজ মানি ইজ রিকভার্ড। তো এটা কি সাইলাসের জন্য একটা সুখদায়ক খবর যে তার অর্থ সম্পদগুলো সে ফিরে পেয়েছে। দিস ডিসকভারি অফ the Dunstan skeleton with Marner's gold coins awakens Godfrey's conscience। ওকে, তো এতে কি হয়? গডফ্রের বিবেক জাগ্রত হয় আর কি। ডানস্টানের যে স্কেলেটন বা কঙ্কাল খুঁজে পাওয়া বা সাইলাসের অর্থ সম্পদ ফিরে পাওয়া, এতে কি হয়? যে সে গডফ্রে তার মধ্যে বিবেক জাগ্রত হয়। দিস লিডস হিম টু রিভিল টু নেন্সি দ্যাট হিজ ব্রাদার হ্যাজ রবড সাইলাস। এবং এতে কি হয়? মানে এতে কি করে গডফ্রে সে তার যে স্ত্রী নেন্সি তার কাছে বলে যে সেই সাইলাসের অর্থ সম্পদ আমারই ছোট ভাই ডানস্টন সে চুরি করেছিল, এন্ড হি ইজ দ্য বায়োলজিক্যাল ফাদার। এবং সেটাও বলে যে আমি হচ্ছে এই যে সাইলাস মার্নারের ঘরে যে একটা ছোট বাচ্চা আছে আর কি, মানে এখন তো সে বড় হয়ে গেছে, এপি সে হচ্ছে মানে আমার সন্তান, বা আমি হচ্ছে তার জন্মদাতা পিতা। দাস চান্স এন্ড কোইন্সিডেন্স ডিরেক্টস দ্য অ্যাকশনস অফ সাইলাস এন্ড গডফ্রে এন্ড ব্রিং অ্যাবাউট আ রিজন। তার মানে এখানে ভাগ্যের অনেক ভূমিকা আছে সাইলাসের ক্ষেত্রে, গডফ্রের ক্ষেত্রে, এবং গেপ্পির ক্ষেত্রে। ওকে, তো লাইফটা ডেভেলপড হয়েছে সে চান্স বা কোইন্সিডেন্টের উপর ডিপেন্ড করে। এবার কি বুঝতে পারছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে স্যার, তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেন সম্পর্কে। দেখুন এখানে মোটামুটি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আছে। ফার্স্টে হচ্ছে সেই সাইলাসের লাইফে মানে তাকে কোন ঘটনার উপর
ডিপেন্ড করে ল্যান্টানিয়ার থেকে তাড়িয়ে দেওয়া হয়, এরপর সে কোন জায়গায় আসে এটা আছে। এরপরে হচ্ছে সেই সাইলাস না তো সেই গডফ্রেকাসের যে ভাই সে কিভাবে মারা যায় টারা যায় এগুলো আছে। এরপরে হচ্ছে এপ্পি কিভাবে আসে সেই সুযোগের কথা বা সেই ভাগ্যের কথা। এরপরে হচ্ছে এপ্পির মা কিভাবে মারা যায় আর কি। ওকে, তো এই সমস্ত ঘটনাই হচ্ছে চান্স বা কোইন্সিডেন্সের উপর ডিপেন্ড করে। এটাই হচ্ছে এই নভেলের চান্স এবং কোইন্সিডেন্সের রোলটা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকুক, আমাদের কিন্তু এই সাবজেক্ট শেষ। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্সে নক দিলেই হবে, যদি কোনো লাইন টাইন বুঝতে কখনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমি ইনবক্সে বলে দিবেন। ওকে, আর আপাতত যেগুলো আমরা কমপ্লিট করলাম এগুলা রিভাইজ করতে থাকুন। সম্ভবত এক্সামের আরো প্রায় 10 দিনের মতো বাকি আছে না এখনো? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলা রিভাইজ করে সমস্যা হলে আমাকে জানালে হবে। ওকে ওকে স্যার।